প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ভালো আছো নিশ্চয়ই? তোমাদের যুক্তিবিদ্যা ক্লাস এর আগে ফার্স্ট ইয়ারের সব সিলেবাস আমি কমপ্লিট করে দিয়েছি সম্ভবত। তারপরেও যদি তোমাদের আগের পড়াগুলি তোমরা কিছুটা ভুলে গিয়ে থাকো, সেই হিসেবে তোমাদের যুক্তিবিদ্যার ব্যাপারে আমি অনুমানের দুটো প্রক্রিয়া নিয়ে আরেকবার একটু কথা বলি। আমরা জানি যুক্তিবিদ্যার মূল উপজীব্য বা মূল উপপাদ্য বিষয় হচ্ছে যুক্তি। যুক্তি কি? যুক্তি যখন আমরা আমাদের অনুমানকে ভাষায় প্রকাশ করি তখন সেটাকে আমরা যুক্তি বলি। আর অনুমান কি সেটা যদি ব্যাখ্যা করি, সেটা আমি তোমাদের এর আগে অনেকবার বলেছি। আসলে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু আমরা দেখি, আর আমাদের এই দেখা বিষয়ের উপর ভিত্তি করে যা জানি না, যা দেখি না, যা আমাদের নিরীক্ষণের বাইরে থাকে, সে বিষয়গুলোকে আমরা অনুমান করি বা ধারণা করি। অর্থাৎ দেখা জানা বিষয়ের উপর ভিত্তি করে অদেখা অজানা বিষয়কে ধারণা করার যে মানসিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে অনুমান। এই অনুমান প্রক্রিয়া দুই ধরনের, এটা আমি অনেকবার আমরা ক্লাসে আলোচনা করেছি। একটা প্রক্রিয়াকে বলছি অবরোহ, যেটা আসলে আমাদের চিন্তন প্রক্রিয়া। অনুমান এক ধরনের চিন্তা, যেহেতু কাজে প্রক্রিয়া দুটো হচ্ছে চিন্তন প্রক্রিয়া। অবরোহ অনুমান প্রক্রিয়া, আরেকটি হচ্ছে আরোহ অনুমান প্রক্রিয়া। তো অবরোহ অনুমান প্রক্রিয়ার উপর আমরা এর আগে আলোচনা করেছি, অনেকবারই বলেছি। এটা তোমাদের সম্ভবত পড়া হয়ে গেছে। আমরা এখন নতুন সেশনে নতুন পড়া নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আরোহ অনুমান প্রক্রিয়া। আরোহ অনুমান প্রক্রিয়া আর অবরোহ অনুমান প্রক্রিয়ার মধ্যে মূলত যে পার্থক্যটা আমরা এর আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে অবরোহ প্রক্রিয়ায় আমরা সার্বিক একটা ধারণাকে প্রথমে বিশ্বাস করি বা ধারণা করি, আর আমাদের সেই ধারণার উপর ভিত্তি করে বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলোকে অনুমান করি। অর্থাৎ সার্বিক থেকে বিশেষ দৃষ্টান্ত অনুমান করার প্রক্রিয়াটাই হচ্ছে অবরোহ প্রক্রিয়া। আর ঠিক তার বিপরীতভাবে বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করার প্রক্রিয়া হচ্ছে আরোহ প্রক্রিয়া বা আরোহ অনুমান প্রক্রিয়া। তাহলে অবরোহ অনুমান প্রক্রিয়া এর আগেও আমরা বলেছি, অবরোহ অনুমান প্রক্রিয়া এটা সম্পূর্ণ এক ধরনের মানসিক প্রক্রিয়া। তবে অবরোহ অনুমান প্রক্রিয়ার সাথে আরোহ অনুমান প্রক্রিয়ার যে মূল পার্থক্য, অবরোহ অনুমান প্রক্রিয়া যুক্তির বৈধতাকে বিচার করে যত বেশি, ততখানি বস্তুগত সত্যতা বা যুক্তির সত্যতাকে প্রাধান্য দেয় না। অর্থাৎ যৌক্তিক সত্যতা বিচার ছাড়াও একটি অবরোহ অনুমান প্রক্রিয়া বৈধ হতে পারে যদি সে তার নিয়ম অনুযায়ী বা সহানুমানের নিয়মগুলোকে মেনটেন করে বা নিয়মগুলোকে অনুসরণ করে যদি আমরা যুক্তি গঠন করি, তখন সেক্ষেত্রে যুক্তির বস্তুগত সত্যতা থাকুক বা না থাকুক, যুক্তিটি বৈধ হতে পারে। এটা এর আগে ক্লাসে আমি বলেছি। যেমন ধরো, সব মানুষ হয় শিক্ষিত, এটি একটি আশ্রয় বাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্য, সব কৃষক হয় মানুষ। এখন এই দুটো আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আমি বলতে পারি সব কৃষক হয় শিক্ষিত। আমার যুক্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা নাই বিধায় এইটি একটি বৈধ যুক্তি। কিন্তু বস্তুগতভাবে যদি আমি বিচার করি, তাহলে এটি একটি অসত্য বা মিথ্যা যুক্তি। তার অর্থ এই না যে আমি মিথ্যা যুক্তিকে প্রমাণ করছি। আমি বলছি যে বৈধতা এবং সত্যতা দুটো বিষয় আমরা যুক্তির ক্ষেত্রে দেখাবো। বৈধতাকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয় অবরোহ যুক্তির ক্ষেত্রে। যুক্তিটি বৈধ না হলে যুক্তিটি বাতিল হতে পারে এবং যুক্তিটি অবশ্যই অবৈধ হবে। কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে অবশ্যই বস্তুগত সত্যতা বিশেষভাবে প্রাধান্য পাবে, এবং বস্তুগতভাবে সত্যতা যদি না থাকে, তাহলে আরোহ অনুমান প্রক্রিয়া সম্পূর্ণ ভুল বা বাতিল সিদ্ধান্তে রূপ নিতে পারে। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরোহ অনুমান জিনিসটা কি। আরোহ অনুমান কি, এটা আমাদের সেকেন্ড ইয়ারের প্রথম এবং প্রাথমিক পাঠ বা আলোচনার বিষয়। আরোহ অনুমান কি তোমরা জানো, অনুমান দুই প্রকার, অবরোহ এবং আরোহ। আরোহ অনুমান তোমরা দেখো, খেয়াল করো, এর আগে আমি ক্লাসটা বলেছি যে কয়েকটা বিশেষ বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গঠন করার প্রক্রিয়াকে আরোহ অনুমান বলে। কয়েকটি বিশেষ বিশেষ
দৃষ্টান্ত পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করার প্রক্রিয়া হচ্ছে আরোহ অনুমান। তাহলে বিশেষ বিশেষ দৃষ্টান্তের বিষয়টা কি? আমাদের অভিজ্ঞতার জগৎটা খুব বেশি বড় না। আমরা অভিজ্ঞতায় সমস্ত কিছুকে প্রমাণ করতে পারি না, বা সব কিছুকে আমরা আমাদের অভিজ্ঞতায় পাইও না। তারপরেও আমাদের ধারণার জগৎটা অনেক বড়। ধারণার জগৎ থেকেই আমরা আমাদের সত্যতা বা জ্ঞানের জগৎটাকে তৈরি করি, বিধায় আমাদের বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করেই আমাদের একটা সার্বিক সিদ্ধান্ত গঠন করতে হয়। সেক্ষেত্রে যেমন ধরো, আমি এর আগে বলেছি সহজ যে উদাহরণটা, যে করিম মরণশীল, রহিম মরণশীল, শিলা মরণশীল, মিলা মরণশীল। এই করিম, রহিম, শিলা, মিলা ইত্যাদি ব্যক্তির ক্ষেত্রে মরণশীলতা আমি প্রত্যক্ষ করেছি। সুতরাং এই ব্যক্তিদের যাদের মৃত্যুকে প্রত্যক্ষ করেছি তার উপর ভিত্তি করে আমি এটুকু বলতে পারি, সকল ব্যক্তি হয় মরণশীল, বা সব মানুষ মরণশীল, বা সকল প্রাণী মরণশীল। এই সকল প্রাণী যে মরণশীল, এটা আমি আমার ধারণায়, চিন্তায় বৈধতার রূপ দিতে পারি ওই বিশেষ দৃষ্টান্তগুলোর উপর ভিত্তি করে। অর্থাৎ আমি যেগুলো আমার অভিজ্ঞতায় পেয়েছি, আমি যে বিশেষ দৃষ্টান্তগুলোকে আমি পর্যবেক্ষণ করেছি, সেই পর্যবেক্ষণের অভিজ্ঞতায় আমি যে বিষয়টা পেয়েছি তার উপর ভিত্তি করে আমি সার্বিক সিদ্ধান্তটাকে গঠন করি। এভাবে সার্বিক সিদ্ধান্ত গঠন করার প্রক্রিয়াটাকেই বলে আরোহ। আবার দেখো, আমরা এখানে বোর্ডেও লিখেছি, আমরা এ পর্যন্ত যে কটা ফুল দেখেছি, যেমন গোলাপ দেখেছি, বেলে দেখেছি, জবা দেখেছি, এরকম আরো অনেক ফুল দেখেছি। আমরা যে কটা ফুল দেখেছি তার সবই সুন্দর, কিন্তু আমরা সমস্ত ফুলকে দেখিনি, বা পৃথিবীর যাবতীয় যত ফুল রয়েছে তার সবগুলো আমরা দেখিনি। আমরা যা দেখেছি তার উপর ভিত্তি করে আমরা এটুকু বলি যে গোলাপ সুন্দর, বেলি সুন্দর, জবা সুন্দর, রজনীগন্ধা সুন্দর, গন্ধরাজ সুন্দর, সুতরাং সব ফুল সুন্দর। তাহলে আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলোকে যখন আমরা অভিজ্ঞতা নিরিখে বিচার করব এবং তার ভিত্তিতে যখন একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করব, সেই সার্বিক সিদ্ধান্ত অনুমান করার প্রক্রিয়াটি হচ্ছে আরোহ অনুমান। এখন আরোহ অনুমানের এই যে সংজ্ঞাটাকে আমরা ব্যাখ্যা করছি বা বলছি, এই সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা আরোহ অনুমানের কয়েকটা বৈশিষ্ট্যের দিকেও যেতে পারি। যেমন আরোহ অনুমান কি করে? বিশেষ বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে। আরোহ অনুমানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ বিশেষ দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে, এবং এই বিশেষ বিশেষ দৃষ্টান্তকে অভিজ্ঞতার ভিত্তিতে বা অভিজ্ঞতার নিরিখে বিচার করে। নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে বিচার করার পরে তারপর তার বস্তুগত সত্যতাকে বিচার করে। যেটা এর আগে বলেছি, অবরোহ অনুমানের ক্ষেত্রে আমরা কোনো ঘটনার বস্তুগত সত্যতাকে বিচার করি না। বস্তুগতভাবে কখনো কখনো আমাদের দৃষ্টান্ত ভুল হতে পারে বা মিথ্যা হতে পারে, কিন্তু অবরোহ অনুমানে আমরা বৈধতাকে বিচার করি যতখানি। আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা যুক্তির বৈধতা এবং বস্তুগত সত্যতা দুটোকেই বিচার করি। কেননা আমরা যে আশ্রয় বাক্যগুলোকে এখানে বলছি বা দেখাচ্ছি বা নিচ্ছি, এই বিশেষ বিশেষ যে দৃষ্টান্তগুলো, এই বিশেষ দৃষ্টান্তগুলোর প্রতিটাই হচ্ছে একটি আশ্রয় বাক্য। এই আশ্রয় বাক্যগুলো যদি বস্তুগতভাবে মিথ্যা হয় তাহলে আমাদের সিদ্ধান্তটা মিথ্যা হবে। অর্থাৎ আশ্রয় বাক্যের সত্যতা সিদ্ধান্তের সত্যতাকে নির্ধারণ করে। সার্বিক সিদ্ধান্তকে অনুমান করি আমরা, তবে আশ্রয় বাক্যের সত্যতা, এখানে আমরা আরেকটা জিনিস লিখি, আশ্রয় বাক্যের সত্যতা সিদ্ধান্তের সত্যতাকে নিশ্চিত করে। আশ্রয় বাক্যের সত্যতা সিদ্ধান্তের সত্যতাকে নিশ্চিত করে। অর্থাৎ গোলাপ সুন্দর, বেলি সুন্দর, জবা সুন্দর, এটুকু যখন আমি বলছি, তখন এই প্রত্যেকটা আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে আমার সিদ্ধান্তটা সত্য হবে। কিন্তু আশ্রয় বাক্যের একটাও যদি মিথ্যা হয় বা আশ্রয় বাক্য যদি আমি ভুল বলি, তাহলে সেক্ষেত্রে আমার সিদ্ধান্ত মিথ্যা হওয়ার বা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেক্ষেত্রে আমার সিদ্ধান্ত বাতিল হতে পারে। আর এই বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে যাওয়ার যে প্রক্রিয়া বা যে নিয়ম, সেখানে মূলত দুটো মৌলিক নিয়মকে আমরা এখানে ফলো করি। মৌলিক নিয়ম দুটো কি? একটি হচ্ছে কার্যকারণ নীতি, আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। কার্যকারণ নীতি এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রশ্ন হচ্ছে কার্যকারণ নীতি এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিষয় দুটো কি? এই দুটো বিষয় নিয়েও এর আগে আমরা আলোচনা করেছি। কার্যকারণ নীতি হচ্ছে সেই যে আমি যেভাবেই যে সিদ্ধান্ত গঠন করি না কেন, বা পৃথিবীতে যা কিছু ঘটুক না কেন, সিদ্ধান্ত মানে হচ্ছে আমি যা কিছু দেখছি তার উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে আসি। এখন এই সিদ্ধান্তে আসার পিছনে আসলে কারণটা কি? আমার প্রতিটা সিদ্ধান্তের পিছনে, সিদ্ধান্ত গঠনের পিছনে কোনো না কোনো একটা কারণ রয়েছে।
পৃথিবীতে যা কিছু ঘটুক না কেন, যা কিছু শুরু আছে তার একটা কারণ আছে, আর যার কারণ আছে তার অবশ্যই একটা কার্য বা ইফেক্ট রয়েছে। এই কার্যকারণ বা কজাল কানেকশন, এই বিষয়টাকে যদি আমরা বিশ্বাস না করি বা মেনে না নেই, তাহলে আরোহ অনুমান গঠন করা কঠিন। আরেকটা বিষয় হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, অর্থাৎ প্রকৃতি যে তার নিয়ম অনুযায়ী চলে, প্রকৃতির নিয়মের অধীন, প্রকৃতিতে সাধারণত নিয়মের ব্যতিক্রম হয় না। এই প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিকে যদি আমি বিশ্বাস না করি বা আমি আমার ধারণা এটা না নেই, তাহলে আমি আরোহ অনুমান গঠন করতে পারবো না। সুতরাং একটি প্রকৃত আরোহ অনুমান গঠনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এই দুটো মৌলিক নিয়মের উপর নির্ভর করা। একটা হচ্ছে কার্যকারণ নিয়ম, আর একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। এখন আরেকটা বিষয় আছে আরোহের ক্ষেত্রে, সেটাকে বলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা বলে আরোহের ঝুঁকি বা আরোহমূলক লম্ফ। এখানে আমরা নতুন আরেকটা বিষয় পেলাম, আরোহমূলক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ। এটাও এর আগে আমরা আলোচনা করেছি ক্লাসে। আরোহমূলক লম্ফটা কি? যে আমরা যা কিছু দেখি তার উপর ভিত্তি করেই আমরা যা দেখি না তার উপরে একটি সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা যা দেখি তার উপর ভিত্তি করে যা দেখি না, অর্থাৎ দেখা বিষয়ের উপর নির্ভর করে অদেখা বিষয়ের সম্পর্কে ধারণা করা, নিরীক্ষিত বিষয়ের উপর নির্ভর করে অনিরীক্ষিতের উপর ধারণা করা, এই ধারণা করা বা অনুমান করাটাই হচ্ছে আরোহ অনুমান। এবং এটাই হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় একটি উপায়। জ্ঞান অর্জনের পরোক্ষ উপায় হচ্ছে আরোহ অনুমান। এখন আমি এই আরোহ অনুমানটাকে জ্ঞান অর্জনের উপায় হিসেবে তখনই নিচ্ছি যখন এই উপায়টাকে আমি স্বীকার করে নিচ্ছি, অর্থাৎ আরোহমূলক উল্লম্ফন যদি না আরোহের ক্ষেত্রে থাকে, তাহলে আরোহমূলক উল্লম্ফনটা হচ্ছে আরোহের প্রাণ, আরোহের ঝুঁকি, আরোহের প্রাণ। আরোহের ঝুঁকিটাই হচ্ছে আরোহের প্রাণ। কেননা আমরা এই যে অনুমান করছি, আমরা যা দেখছি তার উপর ভিত্তি করে আমরা একটা অদেখা বিষয়ের উপর অনুমান করি। হতে পারে আমাদের দেখা কখনো ভুল হতে পারে, আমাদের নিরীক্ষণও ভুল হতে পারে, আর সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত ভুল হতে পারে। আর এই ভুল হওয়ার সম্ভাবনার কারণে এখানে একটা বড় ধরনের ঝুঁকি রয়ে যায়। যে কোনো একটা ভুল দৃষ্টান্ত বা যে কোনো একটা ভুল দেখা বা যে কোনো একটা প্রতিকূল দৃষ্টান্ত আমার সমস্ত সিদ্ধান্তকে ভুল বা নস্বৎ প্রমাণ করতে পারে। সুতরাং আরোহমূলক উল্লম্ফন আরোহের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যে আরোহে আছে তাকে আমি বলছি প্রকৃত আরোহ। এই বৈশিষ্ট্য যেখানে আছে তাকে বলি প্রকৃত আরোহ, আর এই বৈশিষ্ট্য না থাকলে তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। তাহলে দেখো, প্রকৃত আরোহ হচ্ছে সেই আরোহ যাতে আরোহের মূল বৈশিষ্ট্য বা আরোহমূলক উল্লম্ফন বর্তমান। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব